ভাবো তো, তোমার এমন এক ক্ষমতা আছে যার মাধ্যমে তুমি যে কাউকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছো। বসকে রাজি করানো, বন্ধুকে নিজের পক্ষে টেনে আনা, বা একেবারে অচেনা কাউকে নিজের কথা মতো চালানো। এগুলো কিন্তু কোনো জাদু নয়, এটা হচ্ছে সাইকোলজির সবচেয়ে ডার্ক সাইড, যা বিশ্বের পাওয়ারফুল মানুষরা ব্যবহার করে। কিন্তু আজ তুমি সেটা শিখতে চলেছ। কিন্তু সাবধান, এটা শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে। ব্যবসা হোক, সম্পর্ক হোক, অথবা মানুষের সাথে আচরণ, সব জায়গায় হিউম্যান সাইকোলজি দরকার হয়। কারণ শেষমেশ আমরা সবাই মানুষ, এবং প্রতিটা মানুষের আচরণই একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। তাহলে ভেবে দেখো, যদি তুমি এই প্যাটার্নগুলো বুঝে ফেলো, যদি নিজের মনের আচরণ বুঝে নিয়ন্ত্রণ আনতে পারো, তাহলে তুমি তোমার জীবনের এই শক্তিশালী অস্ত্রকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। আমি রিসেন্টলি এই বইটা পড়েছি, ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন, উইলিয়াম কপার। এই বইটা পড়ার পর আমি বুঝতে পেরেছি যে ডার্ক সাইকোলজি জানার মানে এই না আমি কাউকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব, বরং আমার মনে হয়েছে এটা জানা থাকলে কেউ আমাকে তার ইচ্ছা মতো ব্যবহার করছে কিনা এটা আমি বুঝতে পারবো। তাই আমি আজকে তোমাদের সাথে এই বিষয়েই কথা বলবো, যাতে তোমরাও বুঝতে পারো যে তুমি কি তোমার অজান্তেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ কি না। তো চলো শুরু করা যাক। চিক 5, ইলুশন অফ চয়েস। ভেবে দেখেছো মানুষ কেন তোমার ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয় না? কারণ তারা ভাবে সিদ্ধান্তটা নিজের ইচ্ছায় নিচ্ছে। কিন্তু আসল এক্সপার্টরা তাদের এমন কিছু বিকল্প দেয় যার ফলে মানুষ নিজের ভাবনাই হলেও তোমার মতোই চিন্তা করে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। ধরো তুমি চাও তোমার বন্ধু তোমার সঙ্গে বাইরে যাক। যদি সরাসরি বলো চল বাইরে যাই, তাহলে সে হয়তো না বলতে পারে। কিন্তু যদি বলো ভাই বাইরে যেতে হবে, বলতো পিৎজা হাট যাবো নাকি ডমিনোস, মেন চালটা তো তুমি এখানেই দিয়েছো। এখন সে ভাববে সিদ্ধান্তটা ও নিজেই নিচ্ছে, কিন্তু বাস্তবে তুমি তার বিকল্প সীমিত করে দিয়েছো, এবং সে যে কোনো অবস্থায় রাজি হবেই। এই কৌশলটাই বড় ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনীতিবিদরা ব্যবহার করে। মানুষকে বিকল্প দাও, কিন্তু নিয়ন্ত্রণ রাখো নিজের হাতে। ঠিক 4, স্লাইডার টেকনিক। তুমি যদি কাউকে সরাসরি একটা বড় অনুরোধ করো, সে 100% না বলে দেবে। কিন্তু যদি তুমি ছোট ছোট অনুরোধে হ্যাঁ বলানোর অভ্যাস করাও, তাহলে সে ধীরে ধীরে তোমার বড় অনুরোধেও রাজি হয়ে যাবে। ধরো তুমি অফিসে প্রমোশন চাও। তুমি যদি সরাসরি গিয়ে বসকে বলো স্যার আমি প্রমোশন চাই, তাহলে উত্তর হবে এখন না, পরে দেখা যাবে। কিন্তু তুমি যদি ধাপে ধাপে এগোও, যেমন স্যারকে প্রথমে বলো স্যার আমি কি নতুন ক্লায়েন্ট মিটিং এ অংশ নিতে পারি, কিছু অভিজ্ঞতাও হবে। তারপর বলো স্যার আমি কি এই প্রজেক্টে কিছু বাড়তি দায়িত্ব নিতে পারি। এভাবে বস হ্যাঁ বলতে শুরু করবে। এরপর বলো স্যার আমি কি লিডারশিপ ওয়ার্কশপে অংশ নিতে পারি, এতে আমার স্কিল আরো ভালো হবে। সবশেষে বলো স্যার আমি এই বছর বাড়তি দায়িত্ব নিয়েছি, ক্লায়েন্টরাও খুশি, এখন কি প্রমোশনের আবেদন করতে পারি। এখন বস ইতিমধ্যে 3-4 বার হ্যাঁ বলে ফেলেছে, তাই এখন না বলা তার জন্য কঠিন। তিনিও ভাববেন তুমি তো ধাপে ধাপে নিজের মূল্য প্রমাণ করেছো। তাই মানুষকে ছোট ছোট হ্যাঁ বলানোর অভ্যাস করাও, এরপর চাও বড় উপকার। ট্রিক 3, দ্য গিল্ট ট্র্যাপ। মানুষ সবসময় যুক্তিবাদী না হলেও আবেগপ্রবণ ঠিকই। আর তুমি যদি কাউকে অপরাধবোধে ফেলতে পারো, তাহলে সে বাধ্য হয়ে রাজি হয়ে যাবে। যদি তুমি কারো কাছে গাড়ি চাইতে চাও, তাহলে বলো না ভাই তোমার গাড়িটা কি একদিন নিতে পারি, তাহলে 90%ই না বলার সম্ভাবনা বেশি। এর থেকে বরং বলো ভাই আমি তো সবসময় তোমার পাশে ছিলাম, মনে আছে গতবারও তোমাকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু এখন আমার একটু সাহায্য দরকার, একটা গাড়ি পেলে ভালো হতো। এখন সে মনে করবে সে আগে তোমার সাহায্য নিয়েছে, তাই না বলাটা তার জন্য কঠিন। ঠিক 2, ফলস মেমোরি প্ল্যান্টিং। আমাদের স্মৃতিগুলো পারফেক্ট না, আমাদের মন ততটা নির্ভরযোগ্য না যতটা আমরা ভাবি। আর বুদ্ধিমান লোকেরা এই দুর্বলতার সুযোগ নেয়। তুমি যদি কাউকে এক জিনিস বারবার বলো, ইভেন যদি সেটা মিথ্যাও হয়, তবুও সে সেটা সত্যি বলে বিশ্বাস করতে শুরু করবে। ধরো একজন রাজনীতিবিদ যদি নির্বাচনে জিততে চায়, কিন্তু তার ভাবমূর্তি খুবই দুর্বল, তাহলে সে মানুষের মনে নিজের শক্তি ও জনপ্রিয়তার ভুয়া স্মৃতি গেঁথে দিতে পারে। প্রথমে জনসভায় বলবে এই শহরে বেকারত্ব ছিল, আমি নিজে 5000 জনকে চাকরি দিয়েছি। তারপর হয়তো মিডিয়াতে বলবে আমাদের সরকার আসার আগে মানুষ দারিদ্র্যে ছিল, আমরা 70% মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো করেছি। এরপর হয়তো টিভির সাক্ষাৎকারে অনেক আত্মবিশ্বাস ও বিস্তারিত তথ্য দিয়ে বলবে, মানুষও ভাববে হ্যাঁ সে বোধ হয় সত্যি এসব করেছে। ফলে তারা সত্য যাচাই না করেই তাকে ভোট দিয়ে দেবে। এভাবেই কাজ করে ফলস মেমোরি প্ল্যান্টিং। ঠিক 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি বলে নীরবতার মধ্যে আছে প্রকৃত ক্ষমতা। অনেকেই ভাবে যিনি বেশি কথা বলেন তিনি শক্তিশালী, কিন্তু বাস্তবে যিনি চুপ থাকতে পারেন এবং ভালো শ্রোতা হন তিনি সবচেয়ে শক্তিশালী।
যখন আমরা চুপ থাকি তখন অন্যজন অস্বস্তি, ভয় ও অনিশ্চয়তায় পড়ে যায়। মানুষের স্বাভাবিক প্রবণতা হলো নীরবতা ভাঙার জন্য কথা বলা। ধরো তুমি একজন বন্ধুর ওপর চুরি করার সন্দেহ করছো, তাকে সরাসরি জিজ্ঞেস করো না তুমি চুরি করেছো, বরং বলো ভাই আমি সব জানি। তারপর চুপ থাকো। চুপ থাকার সময় যত দীর্ঘ হবে সে ততটাই নার্ভাস হয়ে পড়বে, আর শেষে নিজের মুখেই সব বলে দেবে। আর যদি ডিসকাউন্ট নিতে চাও, বলো না আমাকে কি 30% ছাড় দেওয়া যাবে, বরং বলো তাহলে 30% ছাড় তো নিশ্চয়ই পাচ্ছি, তাই তো? তারপর চুপ থাকো। বিক্রেতা নিজেই হ্যাঁ বলে দেবে, শুধু সেই অস্বস্তি থেকে বের হতে। আর তর্কে জিততে না পারলে বন্ধু বা শত্রু যখন তর্কে জড়ায় তখন পাল্টা তর্ক করো না, চুপ থেকে চোখে চোখ রেখে হাসো। তাদের আত্মবিশ্বাস নেমে যাবে, নিজের যুক্তিতেই তারা দুর্বল হয়ে পড়বে। আর যখন নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করতে চাও তখন কম কথা বলো এবং চিন্তা করে বলো। তুমি এখন এমন 5টি সাইকোলজিক্যাল ট্রিক জানো যা অনেকেই জানে না, কিন্তু প্রতিদিন তোমার উপর প্রয়োগ করে। তুমি এখন শুধু এসব বুঝতে পারো না, প্রয়োগও করতে পারবে। তবে শর্ত একটাই, এই ক্ষমতা যেন মানুষকে সাহায্য করতে কাজে লাগে, কষ্ট দিতে না। কারণ ডার্ক সাইকোলজি জানার মানে হলো আলোতে ব্যবহার করার সাহস রাখা। ভালো লাগলে লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কমেন্টে লেখো তোমার জীবনে কখনো কেউ তোমার উপর এই ট্রিকগুলো প্রয়োগ করেছে কিনা।